আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কিমকে হত্যা করা হলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি। এদিকে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। আরও থাকছে যুদ্ধবিরতি নিয়ে ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলছে ট্রাম্প। এদিকে ইরানের জবাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে জানিয়েছে পাকিস্তান। আরও থাকছে হরমুজে ফ্রান্স যুক্তরাজ্যের নৌ মোতায়েনের খবরে ইরানের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫১। কিমকে হত্যা করা হলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি। উত্তর কোরিয়া তাদের সংবিধানে এক চাঞ্চল্যকর পরিবর্তন এনেছে। নতুন এই সংশোধনী অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে যদি হত্যা করা হয়, তবে উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী কোনো নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষের ওপর পাল্টা হামলা চালাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে তেহরানে মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, মূলত তাকে কেন্দ্র করেই পিয়ংইয়ং এই কঠোর পদক্ষেপ নিয়েছে। খামেনির মৃত্যুর ঘটনাকে নিজের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন কিম জং উন। গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনীটি অনুমোদন করা হয়। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা এনআইএস সম্প্রতি তাদের সরকারের শীর্ষ কর্মকর্তাদের এই বিষয়ে অবহিত করেছে। সংশোধিত সংবিধানে বলা হয়েছে, যদি বৈরী শক্তির আক্রমণের ফলে রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর ওপর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা বিপন্ন হয়, তবে অবিলম্বে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি পারমাণবিক হামলা চালানো হবে। এর অর্থ হল, শীর্ষ নেতৃত্ব যদি কোনো কারণে সিদ্ধান্ত দেওয়ার অবস্থায় না থাকেন, তবে দেশটির সামরিক ব্যবস্থা আগে থেকেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এর আগে রয়টার্স জানিয়েছিল, উত্তর কোরিয়া তাদের সংবিধান থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণ সংক্রান্ত সব শব্দ মুছে ফেলেছে এবং দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান শত্রু দেশ হিসেবে সংজ্ঞায়িত করেছে। কিম জং উন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে দুই কোরিয়া দুটি আলাদা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্র। গত মাসে এক বক্তব্যে কিম জং উন দেশের পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও অগ্রাসনের অভিযোগ তুলে সতর্ক করেছেন যে ওয়াশিংটনের বিরোধিতায় উত্তর কোরিয়া ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার এই অটো স্ট্রাইক নীতি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিল, কারণ এর ফলে কোনো ভুল বোঝাবুঝি বা যান্ত্রিক ত্রুটির কারণেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সূত্র ফক্স নিউজ। এদিকে আবারও বাড়ল তেলের দাম। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে জ্বালানি সরবরাহে নতুন সংকটের শঙ্কা তৈরি হয়েছে। এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার ১১ মে জুন ডেলিভারির জন্য মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি পৌঁছেছে $৯৫.৪২, আর ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে $১০৪.৪৯। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সংঘাত এখনও শেষ হয়নি। তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম, মিসাইল পরিকল্পনা এবং তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো এখনও বড় হুমকি হয়ে রয়েছে। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে হবে, সমৃদ্ধ ক্যারণ কেন্দ্র ধ্বংস করতে হবে, এখনও অনেক কাজ বাকি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া পাল্টা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের প্রতিনিধিদের জবাব আমি পড়েছি, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা না হলে তেলের বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ববাজার বিশ্লেষকরা বলছেন, ইরান যদি হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধাক্কায় পড়তে পারে। এতে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্র সিএনবিসি নিউজ।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেয়নি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান কয়েকটি পাল্টা প্রস্তাব দিয়েছে, তবে সেগুলো মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারেনি। ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় 5 দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, তারা শুধু বিলম্ব করে, বিলম্ব। যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই হরমুজ প্রণালী নৌ অবরোধ এবং সামরিক উত্তেজনা ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সূত্র শফাক নিউজ। এদিকে ইরানের জবাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। পাকিস্তান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব পাকিস্তান হাতে পেয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির। পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে এবং দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদানের দায়িত্ব পালন করছে। এর আগে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত খসড়ার জবাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠায় ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, তেহরানের প্রতিক্রিয়ায় যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের ঠিক 1 সপ্তাহ আগে এই কূটনৈতিক অগ্রগতি বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ চীন ইরানের তেলের অন্যতম বড় আমদানিকারক এবং তেহরানের সঙ্গে বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সংকট সমাধানে সরাসরি আলোচনার পথ এখনও খোলা রয়েছে, তবে নতুন করে আরেক দফা বৈঠক হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এদিকে হরমুজে ফ্রান্স যুক্তরাজ্যের নৌ মোতায়েনের খবরে ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষার অজুহাতে ফ্রান্স বা যুক্তরাজ্য কোনো সামরিক মোতায়েন করলে তা এই কৌশলগত জলপথকে সামরিকীকরণের শামিল হবে, আর তা করলে এর জবাব দেবে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ হুঁশিয়ারি দিয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে। গরিবাবাদি বলেন, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বিশেষ করে যেসব পক্ষ নিজেরাই সমস্যার অংশ। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী একটি সংবেদনশীল আঞ্চলিক জলপথ, এটি অঞ্চলের বাইরের শক্তিগুলোর যৌথ সম্পত্তি নয়। তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্রান্স কখনোই হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবেনি, বরং ইরানের সঙ্গে সমন্বয় করে একটি সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা গঠনের পক্ষে প্যারিস। এর আগে চলতি সপ্তাহে ফরাসি সশস্ত্র বাহিনী জানায়, ভবিষ্যৎ সম্ভাব্য মিশনের প্রস্তুতি হিসেবে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই মোতায়েন হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের অংশ হতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 51। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শেষ 24 ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত 51 জনের প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চিকিৎসা কর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 51 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন চিকিৎসা কর্মী রয়েছেন। মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলছে, ইসরায়েলি শত্রুপক্ষ আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রাখছে। তারা চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে আরও অপরাধ যুক্ত করছে। বিনাত জাবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে হেলথ অথরিটির 2টি স্থাপনাকে সরাসরি লক্ষ্য করে 2টি হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি বর্তমানে তৃতীয় সপ্তাহে চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী নতুন সামরিক অভিযান শুরু করার পর দেশজুড়ে এখন পর্যন্ত 2846 জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে ইসরায়েলের 130টিরও বেশি হামলায় অন্তত 103 জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত এবং আরও 230 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের টায়ার অঞ্চলে লেবাননি সিভিল ডিফেন্সের প্রধান আলী সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, আমরা প্রতি সেকেন্ড প্রতিদিন হুমকির মধ্যে আছি। আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমরা
আমরা বাঁচব নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা জানি আমরা আমাদের জীবন আগেই উৎসর্গ করেছি। আমরা এত মানুষ হারিয়েছি যে এখন মনে হয় আমরাও যেন শেষ হয়ে গেছি। টায়ার থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইটা হিটো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন খুবই স্পষ্ট। চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলিকে সশস্ত্র সংঘাতে সুরক্ষা দিতে হবে। কিন্তু এই ফ্রন্টলাইনে এখন প্রশ্ন একটাই, আরেকটি হামলা কখন হবে তা নয়, বরং সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার মতো কতজন মানুষ বেঁচে থাকবে। গাজা ও লেবাননে কাজ করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তা কর্মী ডাক্তার তাহের মোহাম্মদ আল জাজিরাকে বলেন, তিনি দুই জায়গাতেই ইসরায়েলি কর্মকাণ্ডের মিল দেখেছেন। তিনি আরও বলেন, গাজায় আমরা প্রায়ই আমাদের সহকর্মীদের আহত অবস্থায় আসতে দেখেছি। আমার সহকর্মী, নার্স ও মেডিকেল শিক্ষার্থী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। লেবাননেও চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে একই ধরনের নীতি দেখতে পাওয়া যাচ্ছে। এটি ধারাবাহিক। ডাক্তার তাহের মোহাম্মদ বলেছেন, ইসরায়েল যদি তাদের ইচ্ছেমতো চলতে পারত তাহলে তারা পুরো দক্ষিণ লেবানন দখল করে নিত এবং সেটা কালই করত। মানব জীবনের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। আমি নিজ চোখে তা দেখেছি। উল্লেখ্য, ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় ১২ লক্ষেরও বেশি লেবাননি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তারপরেও হামলার মাত্রা আরও বেড়েছে।